আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা দেখতে দেখতে ভেক্টরের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমি তোমাদের যদি বলি 4 ভাগের 3 ভাগ আমাদের শেষ, আর 1 ভাগ আমাদের বাকি আছে। সেই 1 ভাগটা কি ছিল আমাদের? ভেক্টর ক্যালকুলাস। 1 ভাগে কি আছে আমাদের? ভেক্টর ক্যালকুলাস। তোমরা ক্যালকুলাস কথাটা ম্যাথে শুনে আসবা। ক্যালকুলাস কথাটা কোথায় শুনবা? ম্যাথে শুনে আসছো হয়তোবা। তো ক্যালকুলাস তোমরা যারা প্রথম বর্ষে আছো তারা হয়তোবা করোই নি, এখনো শুধু নামটা শুনেছো। করনি কেন করনি? কারণ তোমরা হায়ার ম্যাথে তোমাদের ফার্স্ট পার্টের 9 নম্বর 10 নম্বর চ্যাপ্টারটাই ছিল আমাদের ক্যালকুলাস। ওকে, তো আমাদের ভেক্টর চ্যাপ্টারটা পড়তে গেলেই কিন্তু ক্যালকুলাস লাগে। তুমি যদি ভেক্টর বুঝতে চাও বা তুমি যদি ফিজিক্স বুঝতে চাও, আমি এক কথা বলি, তুমি যদি ফিজিক্স বুঝতে চাও তাহলে তোমাকে দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে আমাদের ক্যালকুলাস। ভেক্টর এবং ক্যালকুলাস ছাড়া ফিজিক্স বোঝা অনেক কঠিন, বুঝতে পারছো? তোমরা প্রায় বলে থাকো মানে ফিজিক্স বুঝো ম্যাথ বুঝো না, বা ম্যাথ বুঝো ফিজিক্স বুঝো না। কথাটা আসলে তোমাদের ভুল হওয়া উচিত। আমি মনে করি যারা ফিজিক্স বুঝে তাদের জন্য ম্যাথটাও ভালো লাগা উচিত, যারা ম্যাথ বুঝে তাদের জন্য ফিজিক্স বোঝাও সহজ। ক্লিয়ার হয়েছি? তুমি যদি ফিজিক্স বুঝো, ম্যাথ তোমার কাছে সহজ লাগার কথা। তুমি যদি ম্যাথ বুঝো তাহলে তোমার কাছে ফিজিক্স সহজ লাগার কথা। ওকে, তো তোমাদের যে এখন পর্যন্ত যতগুলো পড়াশোনা করেছি আমি চেষ্টা করছি তোমাদের বেসিক ক্লিয়ার করে তোমাদের ম্যাথ সমাধান করে দেওয়ার। ওকে, তো আমরা চাইলেই এখানে তোমাদের এই ক্যালকুলাসের টপিকটা বাদ দিয়ে আমি লেকচার শুরু করতে পারতাম। তুমি যদি দেখো ক্লাসে তোমাকে সবাই ক্যালকুলাস ছাড়া তোমাকে এই চ্যাপ্টারটুকু শেষ করে দিচ্ছে। ভেক্টর ক্যালকুলাস শেষ করে দিতে পারবে ক্যালকুলাসের বেসিক আইডিয়া ছাড়া, বুঝতে পারছি? তুমি এমনিতেই তোমাকে সূত্র লিখে দিলাম, সূত্র লিখে দিয়ে তোমাকে বলতাম এভাবে ম্যাথ করলে তুমি পাবা, তাই না? তো এটাতে তুমি ক্যালকুলাস জিনিসটা কি ফিল করতে পারতা না। তো আমি বা আমাদের সেকেন্ড মেন্টরের একটাই বৈশিষ্ট্য, তোমাদের ভবিষ্যৎটা বা তোমাদের যে বেসিকটা স্ট্রং করে দেওয়া। তোমরা পরীক্ষায় গিয়ে গাদা নাম্বার পাও, এটাতে আমাদের খুব একটা মানে সন্তুষ্ট হবো না। আর কখন সন্তুষ্ট হবো? তখন তোমরা ফিল করতে পারবো জিনিসগুলোকে, বুঝতে পারছি? তো আমরা সেকেন্ড মেন্টর থেকে, যেহেতু আমি বেসিক নিয়ে বেশি আলোচনা করি, শুরুই করবো তোমাদের ক্যালকুলাস থেকে। কই থেকে শুরু করবো? ক্যালকুলাস। তোমাদের আমি চেষ্টা করবো ক্যালকুলাসের একটা বেসিক ধারণা তোমাদের দেওয়ার। ক্যালকুলাসকে কেন ব্যবহার করতেছি, ক্যালকুলাস কেন আমাদের লাগতেছে, ক্যালকুলাস না জানলে আমাদের কী ক্ষতি হইতে পারে, কেন আমি ক্যালকুলাস ছাড়া ফিজিক্স বুঝবো না, এই টপিকগুলো নিয়েই কিন্তু আমি ক্যালকুলাসে আলোচনা করবো। ক্যালকুলাসের আমরা একটা ক্লাসে শেষ হবে না, আমি চেষ্টা করবো 2টা ক্লাসের মধ্যে তোমাদের ক্যালকুলাস শেষ করে দেওয়ার। আজকে ক্লাস এবং নেক্সট একটা ক্লাস দেবো। তোমরা চেষ্টা করবা ক্যালকুলাসটা অন্তত আমার ভালোভাবে বোঝার। তুমি যদি ক্যালকুলাস না বুঝো, আমি তোমাকে বললাম ভাইয়া তুমি ফিজিক্সের পরের চ্যাপ্টারগুলো কিছুই বুঝবা না, পরের 2 নম্বর চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার বুঝবা না, 4 নম্বর চ্যাপ্টার বুঝবা না, সেকেন্ড ক্লাস বুঝবা। বুঝেছি? তোমাকে ক্যালকুলাস বুঝতেই হবে। তো আমি ক্যালকুলাস নিয়ে আলোচনা করবো। ক্যালকুলাসকে যদি আমি বলি, ক্যালকুলাসের 2টা ভাগ আছে। ক্যালকুলাসের কয়টা ভাগ আছে তোমাদের? ক্যালকুলাসের ভাগ আছে আমাদের 2টা। কি ভাগ? একটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, একটাকে বলি আমি ইন্টিগ্রেশন। ওকে, ডিফারেন্সিয়েশন এটা বাংলা সুন্দর একটা নাম আছে, এটাকে বলি আমরা অন্তরীকরণ বা এটাকে কোনো ব্যবকলন নামেও ডাকি, ব্যবকলন। আর ইন্টিগ্রেশনকে আমরা বলি যোগজীকরণ অথবা সমাকলন। কি বলি? অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশনকে বলি আমরা অন্তরীকরণ বা ব্যবকলন, যোগজীকরণকে বলি সমাকলন। ওকে, তো এই 2টা পার্ট আমাদের আছে। হ্যাঁ, তো এই 2টা পার্টের বিভিন্ন কাজ থাকে আমাদের। হ্যাঁ, তো এইগুলো কাজ বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস বুঝতে হয়। কি বুঝতে হয়? তুমি এগুলো যদি বুঝতে চাও, আমাদের মেইনলি প্রথমে যা বুঝতে হবে সেটা হচ্ছে ঢাল। তুমি বলবা ভাইয়া ঢাল তো পড়ে আছে। হ্যাঁ, আমি জানি তুমি ঢাল পড়ে আছো, আমি তারপরেও তোমাকে একটু ঢাল সম্পর্কে একটু ধারণা দেবো। তুমি কেন ঢাল পড়ে আছো হয়তো বা অনেকে বেসিক ক্লিয়ার করে আসোনি, আমি চেষ্টা করবি তোমাকে আগে বেসিকটা দেওয়া, ঢালটা বুঝাবো। ঠিক আছে? প্রথমে বুঝতে হবে কি ঢাল। তুমি যদি ঢাল বুঝো, তো ঢালে আমরা পড়বো আবার সরলরেখার ঢাল কেমন হয়, এই অংশটুকু তুমি পড়ে যাচ্ছিলা, তাই না? সরলরেখার ঢাল। তারপর পড়বো আমরা বক্ররেখার ঢাল।
ঢাল। যদি আমরা ঢাল সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে পারি তখন আমরা গিয়ে পড়বো একটা নতুন একটা টপিক লিমিট। তখন পড়বো কি আমরা লিমিট। তখন পড়বো আমরা লিমিট। লিমিট পড়তে আমাদের আরেকটা জিনিস লাগবে ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফাংশন। লিমিট পড়তে কি লাগবে আমাদের একটা ফাংশন সম্পর্কে ধারণা লাগবে। ক্লিয়ার হয়েছি? এখন তুমি যদি লিমিট বুঝো ঢাল বুঝো, তুমি ঢাল এবং লিমিট বুঝো যদি, তাহলে তুমি ক্যালকুলাস বুঝবা। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয়, ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় তুমি তখন বুঝবা যদি তুমি ঢাল এবং লিমিট সম্পর্কে ধারণা রাখো। হ্যাঁ, তো আমার চেষ্টা করবো কি এখন বুঝার যে ক্যালকুলাসের ব্যবহারটা আসলে কি। আমি তো এগুলো বুঝবো কিন্তু ক্যালকুলাস কেন পড়বো সেটা বোঝার চেষ্টা করি। ক্যালকুলাসটা আসলে কি বোঝাচ্ছে, হ্যাঁ ক্যালকুলাস কি খায় না মাথা দেয় এটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ক্যালকুলাসটার ব্যবহারটা আমরা চেষ্টা করবো বোঝার। খেয়াল করবা, ধরে নাও তোমার বাসায় একজন গেস্ট আছে, তোমার ফ্রেন্ড আসছে তোমার বাসায়। এখন তোমার ফ্রেন্ডকে তুমি দাওয়াত দিছো, হ্যাঁ দাওয়াত দিচ্ছ এই কারণেই তোমার বাসায় আসছে। দাওয়াত দিচ্ছ মানে কি তোমার বাসায় অনেক খাওয়া দাওয়া হবে, তাই না? এই যে খাওয়া দাওয়া হবে, সেই খাওয়া দাওয়ার জন্য সে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসেনি। এখন কী করবে, দুপুরবেলা খায়নি কারণ তোমার বাসায় খাবে। হ্যাঁ, এখন তোমার বাসায় তুমি আবার এটা জানো, তুমি একটু ফাজলামি করলো তার সাথে, ফাজলামি করে এমনিতে রাত হয়ে গেছে, রাতে তোমার কাছে আসছে খাওয়ার জন্য, এখন তুমি আরও লেট করে খাওয়াইলা। তুমি কি করলা, একটু লেট করে আরও খাইতে দিলা, বুঝতে পারছো? তুমি ইচ্ছাকৃতভাবে একটু ওয়েট করাইলে আরও, জানো ওর খিদাটা আরও বেশি হয়। এখন খিদাটা হওয়ার পর তুমি এরপরে একবারে অনেকগুলো খাবার নিয়ে এসে দিলা। হ্যাঁ, একবার অনেকগুলো কি খাবার নিয়ে আসলা। এখন তারপর কি হবে, সে যেহেতু দুপুর থেকে খাওয়া দাওয়া করে না, তুমি আবার লেট করাইলা, লেট করে মনে হয় 12টা বাজে দিলা, কারণ 12টার সময় খাইতে বসে, ওর লাগছে অনেক খিদা, তাহলে সে কী করবে, অনেক স্পিডে খাওয়া শুরু করবে, তাই তো? এখন এই যে অনেক স্পিডে খাওয়া শুরু করবে, আমি চাচ্ছি সে যে খাচ্ছে, হ্যাঁ সে যে খাচ্ছে তার একটা গ্রাফ আঁকাইতে। দেখো অদ্ভুত একটা গ্রাফ, তাই না? আরও একটা অদ্ভুত গ্রাফই আঁকাবো। এই অদ্ভুত গ্রাফ থেকে আমরা ক্যালকুলাসের ধারণা নেওয়ার চেষ্টা করব। এই অদ্ভুত গ্রাফটা থেকেই আমরা ক্যালকুলাসের ধারণা নেব। কীভাবে খেয়াল করবা, আমি যদি তোমাকে বলি এই যে গ্রাফটা, এই দুইটা এইদিকে এক্স অক্ষ আর এদিকে আমাদের ওয়াই অক্ষ, তাই না? একটা এক্স অক্ষ একটা কি আমাদের ওয়াই অক্ষ। তুমি এক্স অক্ষ বরাবর মিনিটে, এদিকে আমি কি বললাম প্রতিটি মিনিট, হ্যাঁ প্রতিটি মিনিট হিসাব করবো। আমরা কী করবো, প্রতিটি মিনিট হিসাব করব। যেমন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এভাবে। হ্যাঁ, প্রতিটা মিনিট হিসাব করবো। এখন এই মিনিট হিসাব করার পর আর ওয়াই অক্ষ বরাবর আমি হিসাব করবো কতগুলো করে খাচ্ছে, এর পেটে কতগুলো খাবার গেছে। কি বলবো, পেটে খাবারের পরিমাণ। পেটে খাবারের পরিমাণ। দেখো অদ্ভুত না গ্রাফটা, জিনিসটাই আমাদের অদ্ভুত। ওকে, কি করলা দেখো, যেহেতু সে দুপুরবেলা থেকে না খাওয়া আছে, এখন রাত 12টা, তুমি যখন দিবা প্রথম খাবারেই দেখবা মনে করে 1 কেজি খাবার খেয়ে বলছে প্রথম মিনিটে। কি করলো, প্রথম মিনিটেই সে কতটুকু খাবার খেলো, এইটুকু মনে করে 1 কেজি। হ্যাঁ, 1 কেজি, 2 কেজি, 3 কেজি। প্রথম মিনিটে কী করলো, সে 1 কেজি পরিমাণ খাবার খেলো। তার মানে কি আমি বলতে পারি এরকম, তাই না? এই অংশটুকু, তাহলে আমি বলবো প্রথম মিনিটে আমার প্রথম মিনিটে তুমি যদি লেখটা আঁকা তাহলে এই পয়েন্টটা, প্রথম মিনিটে সে 1 কেজি পরিমাণ খেয়ে ফেলছে। প্রথম মিনিটে কতটুকু খেলো, সে 1 কেজি পরিমাণ খেয়ে ফেলছে। ওকে, এখন তোমাকে যদি বলি দ্বিতীয় মিনিটে সে কতটুকু খাবে, যেহেতু প্রথম মিনিটে 1 কেজি খেয়ে ফেলছে, পেটের মধ্যে আর কতগুলো ভরে, তাহলে অবশ্যই সে আর পরে 1 কেজি খাইতে পারবে না। পরের মিনিটে একটু মনে কম খেলো, মনে করলাম আমি 1.5 কেজি, 1.5 কেজি পরিমাণ খেলো। হ্যাঁ, 1 পয়েন্ট এর একটু দূরে হয়ে গেছে না? আচ্ছা, আমি একটু এই 2 পয়েন্টটাকে একটু কাছে দিই, এভাবে দিই। হ্যাঁ, তাহলে আরও সুবিধা, গ্রাফটাকে সুন্দর করতে হবে, তাই তো? 1, 2, 3, 4। তাহলে প্রথমে ছিল আমাদের 1 কেজি, পরের বার ছিল আমাদের 1.5 কেজি খাইছে, তাই তো? পরেরটাতে আমাদের 2 মিনিটে 1.5 কেজি। ওকে, মনে করি 1.5 কেজির গ্রাফ এটা। এখন 3 কেজি দিয়ে আরও তো একটু কমে যাবে, একটু স্লো দেখে ফেলবে। স্লো দেখে মানে মনে করলাম 1.7 কেজি খাইছে, 1 পয়েন্ট কত 2 কেজি একটু নিচে। এখন মনে করি 3 গিয়ে 2 কেজি খাইছে, 4 গিয়ে কতটুকু খাইছে 2 কেজি। হ্যাঁ, তখন গ্রাফটা কেমন হচ্ছে দেখো তো।
এইরকম না, পরে মনে করে কিছু সময় পর 4 মিনিট পর সেটা খাইতে পারছে না, তার মানে কি তার কনস্ট্যান্ট এরকম আছে, তাই না? মনে করো 4 মিনিট পর সেটা খাইতে পারলো না, 2 কেজি খাওয়ার পর সেটা খাইতে পারছে না, তখন কি হবে? সময় যখন বাড়তেছে 5 মিনিট 6 মিনিট, তখনও তোমার 4 কেজি করে 2 কেজি করেই থাকতেছে। তখন কত কেজি করে থাকতেছে আমাদের? 2 কেজি করেই থাকতেছে, বুঝছো? এই একটা অদ্ভুত গ্রাফ, কি রয়েছে? এই যে অদ্ভুত গ্রাফ পাইলাম, এই অদ্ভুত গ্রাফটা থেকে আমি আরেকটা তথ্য তোমার কাছে জানতে চাইলাম। কি রকম তথ্য বললাম, তুমি বের করো তো এই গ্রাফ থেকে প্রতি মিনিটে বা তার খাবারের যে পরিমাণের স্পিড, খাবারের যে বেগ, খাবারের যে গতি কতটুকু ছিল, খাবারের যে হার প্রতি মিনিটে যে কতটুকু খাইলো তার হারটা কত বের করতে পারবা? কীভাবে বের করবা? তোমাকে যদি বলা হয় তুমি গ্রাফটা দেখো, কি পাবা? আমি যদি নিচে নিচে আঁকাই, এদিকে মিনিট আমাদের 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট। ওকে, তোমাকে কি বললাম, তুমি দেখো এর স্পিড আসলে কোথায় বেশি ছিল? সব থেকে বেশি যখন শুরুতে ছিল, তার স্পিড কেমন ছিল? শুরুতে যখন ছিল তার স্পিড ছিল সব থেকে বেশি, তাই না? তার মানে শুরুতে তার স্পিড অনেক বেশি, তার সময় বাড়ার সাথে সাথে কি খাবারের স্পিড আগের মতো ছিল? আগে থেকে একটু কমে গেছে, তাই না? তাহলে সময় বাড়ার সাথে দেখো, ধরলাম প্রথমে স্পিড ছিল আমাদের এইটা, হ্যাঁ, প্রথমে স্পিড সব থেকে সর্বোচ্চ স্পিড ছিল শুরুতে, তারপর কি আস্তে 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 কমতে শুরু করছে, এক সময় গিয়ে 0 হয়ে গেছে, এক সময় গিয়ে 4 সেকেন্ড পরে গিয়ে খাবারের স্পিড কমে গেছে, তাই না? 3 3 4 আস্তে 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 গিয়ে 4 মিনিটে গিয়ে কমে গেছে, ঠিক আছে? তাহলে এই যে তুমি পাইলে একটা গ্রাফ, তুমি কিন্তু ভাইয়া ক্যালকুলাস ব্যবহার করে ফেলছো। এই যে পরিবর্তনের হার বের করলা, একটা হার বের করলা, স্পিডে খাবার বেগ বের করলা, কত দ্রুত খাচ্ছে, খাওয়ার পর সে কিন্তু অলরেডি তুমি গ্রাফটা শিখে ফেললো। যে গ্রাফটা করছো সেই গ্রাফটা হচ্ছে তোমার ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন। তুমি যদি কোনো একটা গণিতবিদকে গিয়ে দেখাও, এই যে এই জিনিসটাকে দেখাও, বলো যে ভাইয়া বা গণিতবিদ স্যার আপনি এই লেখটার ডিফারেন্সিয়েশন করেন, এই যে গ্রাফটা পাইলাম, এই গ্রাফটার ডিফারেন্সিয়েশনের একটা গ্রাফ আঁকান, তোমাকে এটা আঁকাই দেবে, বুঝতে পারছো? তাহলে আমার দেখো অজান্তেই একটা জিনিস বের করলাম, কী করলাম দেখো, কি ওই অজান্তে কী বের করছিলাম আমরা? পরিবর্তনের হার, কতটুকু পরিবর্তন হলো, এই যে পরিবর্তনের হার, এটাই কিন্তু আমাদের ক্যালকুলাস। ওকে, তো আমরা ক্যালকুলাসের ব্যবহারগুলো আমরা এইভাবেই করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা ক্যালকুলাসের ব্যবহারটাকে আমরা এইভাবেই করার চেষ্টা করি। এখন তুমি বুঝলা যে ক্যালকুলাস কেন লাগতেছে আমাদের। তো ক্যালকুলাসের ব্যবহার বা ক্যালকুলাসের ইতিহাসটাও কিন্তু তোমাদের মজার। কীরকম ইতিহাস? ধারণা করা হয় ক্যালকুলাসের জনক যদি তোমাকে বলা হয়, একজন হচ্ছে নিউটন, একজন হচ্ছে লিবনিজ। নিউটন আর এগুলো তোমার লিবনিজ। এই দুজন হচ্ছে তোমার ক্যালকুলাসের জনক। ওকে, এখন একটা জিনিসের দুইজন জনক কেমনে হয়? হয়তো সম্ভব ছিল না, কিন্তু আমরা তারপরেও দুইজনকে গ্রহণ করি। কেন করি? তো দেখো নিউটন মহাশয়, তো নিউটন সে বলছে 1666 সালে মেবি, তো প্রকাশ করছে মেবি 1693 সালে। ওকে, নিউটন কী করছে 1666 সালে, হয়তো এটা নিয়ে একটা বই লিখছিল 1666 সালে, আমার তারিখটা মনে নাই, এরকম কিছু একটা হবে, কিন্তু প্রকাশ করছিল 1693 সালে। প্রকাশ করছিল কত সালে? 1693 সালে। আর লিবনিজ এই যে ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস নিয়ে প্রথম যেটা করছিল 1670-এর প্লাস মাইনাস কিছু একটা হবে, কিন্তু প্রকাশ করছিল গিয়ে 1684 সালে এইদিকে। হ্যাঁ, খেয়াল করবা, নিউটন 1693 সালে প্রকাশ করছে, প্রকাশ করছে 1684 সালে, কিন্তু নিউটন বলছে যে 1666 সাল থেকে এটা নিয়ে পড়াশোনা করতেছে বা লেখালেখি করতেছে, আর বলছে 1670 সালে গিয়ে লেখালেখি করছে। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা এইরকম। তো এটার ফলে কি হলো, একটু ঝামেলা বাঁধলো, এবং ঝামেলা পরে কি করলো, এখন সে চাইলো যে একটা জিনিস বা একটা তদন্ত কমিটি, বা বর্তমান যে তোমাদের সরকার চলে গেল, আগের সরকার কোনো কিছু হইলে দুর্নীতি হইলেই তদন্ত কমিটি রাখছো, এখন তদন্ত কমিটির কিন্তু ফলাফল তোমরা জানতো না, তাই না? তোমরা কিছুদিন আগে দেখলা বিসিবির একটা তদন্ত কমিটি ছিল, বিসিবির তদন্ত কমিটি থেকে ফলাফল তোমরা জানতে পারো নি, তাই না? যদিও এখন সময় পরিবর্তন হয়েছে, এখন আশা করি আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাবো, একটা সুন্দর বাংলাদেশ পাবো। তো খেয়াল করবা ঠিক সেমভাবে ওই সময়কার মতো
এটা কি করলো আমাদের একটা তদন্ত কমিটি তৈরি হলো। এখন তদন্ত কমিটির প্রধান কি ছিল আবার? এখন তদন্ত কমিটিতে দেখা গেল এই যে নিউটন আবার তার প্রধান। হ্যাঁ, তো প্রধান বলে সে নিজেই তদন্ত করলো। এখন নিজে তদন্ত করলে কি হবে? রেজাল্ট তো নিজের পক্ষে দিবে। এই কারণে সে তখন বললো নিউটন হলো ক্যালকুলাসের জনক। নিউটন কি হলো? ক্যালকুলাসের জনক। ক্লিয়ার হয়েছি? কিন্তু পরবর্তীতে এই যে তোমার ঝামেলাটুকু ছিল, ঝামেলাটুকু যেন না হয় এই কারণে আমরা ধরেই নিই দুইজনে জনক ক্যালকুলাসে। হ্যাঁ, তবে যদি ইতিহাস একটু ভালোভাবে জানা যায় তো একটা গণিত যুগ বা অক্ষর যুগ নামে একটা বা সংখ্যার যুগ নামে একটা বই ছিল মনে হয়, আমি নামটা মনে নাই আমার এক্স্যাক্ট। তো এটা কি ছিল? আমাদের একটা ভারতের কেরালায় একজন বই লিখছিল এটা এই নামে, এই ধরনের কিছু একটা বই। তাই শুরু ছিল তোমার 1500 শতকের দিকে। তো এই 1500 শতকের দিকে সেই বিজ্ঞানী বা সেই লেখক যে বইটা লিখছে, এখানে কিন্তু আমরা যে বলি টেইলর সিরিজ, আমরা ক্যালকুলাসে ব্যবহার করে টেইলর সিরিজের সমাধান করি। এই টেইলর সিরিজের ধারণা কিন্তু প্রথম আমরা যদি বলা হয় ওই ভারতের থেকেই আমাদের চলে আসা। ওকে, তো যাই হোক, এটা ছিল আমাদের ইতিহাস আমাদের জানতে হবে না, আমরা জানার চেষ্টা করবো কি ক্যালকুলাসটা আমাদের কী হলো। হ্যাঁ, তো আমরা আশা করি যে ক্যালকুলাসের কীভাবে ব্যবহার করতে পারি, কেন ব্যবহার করতে হয় একটু বুঝলাম আমরা। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো কি এখন ক্যালকুলাসটাকে পড়ার জন্য আমাদের কী বুঝতে হয় আগে? ঢাল জিনিসটা কি আগে বুঝি এটা। হ্যাঁ, ঢাল তোমরা পড়ে যাচ্ছ তাই না ভাইয়া? ঢাল তুমি পড়ে যাচ্ছিলা, স্লোপ বা ঢাল। তুমি এই ঢাল পড়ছো, স্লোপ বা ঢাল পড়েছিল। কীরকম পড়ছিলা দেখো? স্লোপ বা ঢাল কি বোঝার আগে আমি একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, এই স্লোপ বা ঢাল কি বোঝার আগে কী করবো আমরা? একটা গ্রাফ আঁকি। দেখো ওয়াই ইকুয়াল টু মনে করো 3x, ওয়াই ইকুয়াল টু কি 3x। তুমি এই রেখাটার বা এই যে গ্রাফটার বা এই যে ফাংশনটার, এই ফাংশনটার গ্রাফ আঁকাই দিয়ে যাচ্ছ। এখন বলতে পারবা কেমন গ্রাফ হবে? তোমরা যারা পড়াশোনা করে যাচ্ছিল তারা বলবা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তার কি হবে বলবো? মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমি জানি না যেহেতু মূল বিন্দুগামী, মনে করো আমি তোমাদের জন্য মূর্খ এক ধরনের, আমি জানি না কীরকম হবে। তো এটার জন্য কী করতে চাবো? আমি একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করি। তাই না? গ্রাফ কীভাবে আঁকাই? গ্রাফ আমরা আঁকাই কীভাবে? একটা এক্স একটা ওয়াই। হ্যাঁ, এক্সের মান যখন 0, ওয়াইয়ের মান 0। এক্সের মান যখন 1, ওয়াইয়ের মান কত? তখন 3। এক্সের মান যখন 2, তখন ওয়াইয়ের মান কত? 6। এক্সের মান যখন 3, ওয়াইয়ের মান কত? তখন 9। এক্সের মান যখন 4, ওয়াইয়ের মান 3 4 12। তাই না? হ্যাঁ, এরকম। তাই তো এরকম একটা গ্রাফ হবে। এখন আমি কি করব? একটা রেখা নেব, এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ। একদিকে আমাদের কি এক্স অক্ষ, আর একদিকে কি নেব আমরা? ওয়াই অক্ষ। তখন কি হবে দেখো, ধরলাম এক্স অক্ষ এটা তোমার 0 0, এটা 1, 1-এর জন্য 3, তাই না? 1 2 3, এরকম একটা পয়েন্ট পেলাম। ওকে, তারপর কি হলো আমাদের দেখো 2 6, এটা 2, এটা 3 4 5 6, তারপর মনে করো কত আছে আমাদের? 2 না 3, তারপর হচ্ছে আমাদের 3, এটা আমাদের 3, তখন কত হবে? 9 6 7 8 9, এরকম কিছু একটা হবে। তাই না? তো খেয়াল করো, যদি তুমি গ্রাফটা আঁকাও এইরকম একটা সরলরেখা পাবা। কীরকম একটা সরলরেখা পাবা। এটা কী পাবো আমরা? সরলরেখা পাবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি একটু করে দিই। হ্যাঁ, সরলরেখাটা সুন্দর করে আঁকাই, তাহলে বোঝাতে গেলে সুবিধা হবে। ধরো এটা তোমার 1 3, এটা তোমার কি 1,3, এটা 0,0, তারপর মনে করো এটা তোমার এই পয়েন্টটা ধরো তোমার 2,6, এই এটা ধরো তোমার 3, কত জানো 9, তারপরে ধরো তোমার এটা 4, আর কত তোমার এটা 12। ওকে, এরকম তোমাকে দেওয়া আছে। এখন তুমি কি করবা? এটা আমাদের এক্স অক্ষ বরাবর, এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর। এখন তুমি যে কোনো দুইটা বিন্দু ধরো, যে কোনো দুইটা বিন্দু নাও। কি নিলাম? ধরো আমি এই যে 2, এই পয়েন্টটা 2,6, আর এটা কি নিলাম 4,12। ওকে, কি বললাম? এটা যে 2,6, এটা 4,12। ওকে, তুমি যদি বলো তো এক্স অক্ষ বরাবর পরিবর্তন কতটুকু হয়েছে? এক্স অক্ষ বরাবর পরিবর্তন কত? দেখো তো এক্স অক্ষ বরাবর পরিবর্তন কত? দেখো তো, এক্স আগে ছিল 2, এখন হলো কত? 4। তো তুমি বলবো কি 4 - 2, তার মানে হচ্ছে 2। ঠিক সেভাবে
ওয়াই অক্ষ বরাবর তোমাকে যদি বলা পরিবর্তন কত, দেখো তো আগে ছিল 6, এখন হচ্ছে 12, তাহলে তুমি বলবা কি 12 - 6 = 6, তাই না? এক্স অক্ষ বরাবর পরিবর্তন হলো কত আমাদের 2, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হলো আমাদের 6। এক্স অক্ষ বরাবর পরিবর্তন কত 2, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন আমাদের 6। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এইটুকু বুঝি তাহলে আমরা খেয়াল করবো কি বলবো। আমি তোমাকে বললাম এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর 2 একক পরিবর্তন হলে 2 একক পরিবর্তন হলে ওয়াই অক্ষ বরাবর 6 একক পরিবর্তন হয়, 6 একক পরিবর্তন হয়। ওকে, তো এক্স অক্ষ বরাবর 2 একক পরিবর্তন হলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়? 6 একক পরিবর্তন হয়। এখন তুমি কি করলা, এক্স অক্ষ বরাবর 1 একক পরিবর্তন হলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয় সেটা বের করতে চাচ্ছো, কতটুকু পরিবর্তন হবে সেটা বের করো। কীভাবে করবা? এক্স অক্ষ বরাবর যদি 1 একক হয় তাহলে 6/2, তাই না? তুমি কি বললা এখানে, দেখো 3 একক পরিবর্তন, তাই না? এই যে তুমি 3 একক পরিবর্তন করলা, এটাই আমাদের ঢাল, এটাই আমাদের কি ঢাল। ঢাল কি কাকে বলবো? ঢাল তোমাকে যদি বলো ঢালের সংজ্ঞা কি, তুমি কি বলবা? এক্স অক্ষ বরাবর একক পরিমাণ পরিবর্তন, একক পরিমাণ পরিবর্তন হলে ওয়াই অক্ষে যেটুকু পরিবর্তন হয় তাকেই ঢাল বলে। কি বলেছি? তুমি কি বলবা? এক্স অক্ষ বরাবর একক পরিমাণ পরিবর্তন হলে ওয়াই অক্ষ বরাবর যতটুকু পরিবর্তন হয় সেটা আমাদের কি ঢাল। আচ্ছা ভাইয়া, তুমি কি 9-10 এগুলো পড়েছিলা? তুমি মনে হয় একটা 9-10 অন্য একটা সংজ্ঞা পড়েছিলা। কীরকম সংজ্ঞা? আমি বলে আসলাম, এই পড়ে আসা সংজ্ঞা আমাদের কী ছিল? আমাদের 9-10 পড়ে আসা সংজ্ঞা, হ্যাঁ, পড়ে আসা সংজ্ঞা কী ছিল আমাদের? এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে, এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের কোণের ট্যানজেন্টকে ঢাল বলে, তাই না? তোমরা এরকম পড়ে আসছিলা, কীরকম? m = tan θ, তাই না? ব্যাপারটা এরকম ছিল। এইটুকু আমাদের যদি থিটা হয় তাহলে m = কী হবে? m = tan θ হবে, তাই না? m = tan θ হবে, তাই না? খেয়াল করবে, এটা কি আমাদের ভুল? তাহলে আমি এটা পড়েছিলাম, আমি তোমাদের শিখলাম এটা, তাহলে এটা কি ভুল? না ভাইয়া, এটা ঠিক ভুল না। এটা এই দেখো, আমি যে সংজ্ঞাটা দিয়েছিলাম এই সংজ্ঞা আর এই সংজ্ঞা সম্পূর্ণটাই একে। খেয়াল করবা কি বললাম আমি? এই যে 2 পয়েন্ট নিয়েছিলাম আর কত নিয়েছিলাম আমি? 4, তাই না? 2 এবং 4। এখান থেকে তুমি খেয়াল করবা, এইটুকু একটা, তাই তো? খেয়াল করবা, এটা আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল। এটুকু থিটা হলে আমাদের এটাও থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? আমাদের থিটা হবে। এখন বলো তো এই অংশটুকুর পরিমাণ কত? এইটুকু কত হবে? দেখো তো এটা কত হবে। দেখো এই শুরু থেকে, প্রথম থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব কত ছিল আমাদের? 4। এটুকু দূরত্ব কত ছিল? 4। ঠিক সেমভাবে এই যে এখান থেকে কতটুকু ছিল? এটুকু ছিল আমাদের 2, তাই না? এটুকু ছিল আমাদের কত? 2। ঠিক সেমভাবে এই যে অংশটুকু, এই যে তোমার 4 এই অংশটুকু ছিল তোমার কত? 12। আবার এই অংশটুকু কত ছিল তোমার? এই অংশটুকু ছিল তোমার 6, তাই না? এখন বলো তো এটুকু, এই অংশটুকু কত হবে আর এই অংশটুকুর মান কত হবে? দেখো এইটুকু 12 থেকে তুমি কি বলবা? এইটুকু বাদ দিলে তুমি কত পাবা এখানে? এখানে পাবা দেখো 12 থেকে 6 বিয়োগ, তাই না? এটা পাচ্ছ তুমি 6, আর এই অংশটুকু তুমি পাচ্ছ কত? দেখো 4 থেকে 2 বিয়োগ, তাই না? এই অংশটুকু হচ্ছে 2।
একুশের গুচ্ছ 2। তা ট্যান থিটা সমান কত হয় খেয়াল করো, আমি এই যে হিজিবি দেখাচ্ছে তাই না, আমি একটু সুন্দর করে আঁকাই দিই, যদি একটু বাঁকা দেখাচ্ছে আমি একটু সুন্দর করি, তাই না? এইটুকু ছিল, এইটুকু আমাদের কত হলো 2, এইটুকু আমাদের 6, এটা আমাদের থিটা। বলো তো ট্যান থিটা সমান কত হচ্ছে? ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, তাই না? 3। লম্ব কীভাবে পাইছিলে দেখো তো, এটা পাইছিলে তুমি দেখো 12 মাইনাস 6, এখানে 4 মাইনাস 2, তাই না? দেখো তো, এই দেখো আগে ছিল ওই যে 4 মাইনাস 2, এখানে 12 মাইনাস 6, দেখো পুরাটাই ছিল 4, এটুকু ছিল 4 থেকে 2 বিয়োগ, এখানে আমাদের পুরোটা ছিল 12 থেকে 6 বিয়োগ করলে আমি এটুকু পাচ্ছি, তাই না? আমি ঠিক সেই কাজটাই করছি। তাহলে কি বললাম আমি, এই যে তুমি দেখো তো কি বললাম, আগেটার মতো না, কতটুকু পরিবর্তন হলো সেটাই, এক্স অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন, ওয়াই অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন, আমি একই পাইলাম না, একই জিনিসটা তো পাইলাম, তাই তো? দেখো আমি কিন্তু এখানেও ঠিক সেম জিনিসটা করছিলাম, দেখো কি করছিলাম আমি, 4 মাইনাস 2 এর জন্য, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারছো তুমি, উপরে ছিল তোমার 12 মাইনাস 6, নিচে ছিল তোমার 4 মাইনাস 2, একই তো না? দেখো আমি কিন্তু দুইটাই একই বুঝাইলাম, তাহলে আমরা কি বললাম, দুইটাই একই জিনিস, বুঝতে পারছো? দুইটাই আমাদের, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, ক্লিয়ার? আচ্ছা, তুমি একটা কি পাইলা, একটা রেখা পাইলা, এটা আমাদের থিটা, এটা মনে করি এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, হ্যাঁ? তা তুমি প্রতিটা পয়েন্টের ঢাল বের করার জন্য কি করলা, তা আমি বলতে পারি ঢাল এম সমান ট্যান থিটা একটা। এখন খেয়াল করবা, এখানে ছিল আমাদের, আমি এটাকে বললাম, এই দেখো এটা এখানে একটা 2 6 ছিল, এটাকে বললাম আমি x1 y1, এটাকে বললাম আমি x2 y2। তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে বলতে পারি উপরে দেখো y2 মাইনাস y1, y2 মাইনাস y1, x2 মাইনাস x1, এটাই ছিল আমাদের কি ঢাল, এটা ছিল কি আমাদের ঢাল, ক্লিয়ার? এখন তোমাদের কাছে কোশ্চিন, প্রতিটা পয়েন্টে কি ঢালের পরিমাণ একই? একটা সরলরেখা পাইলাম, সরলরেখার প্রতিটি বিন্দুতে কি একই ঢাল পাওয়া যায়? একই ঢাল পাওয়া যাবে? বলো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, হ্যাঁ? তো প্রতিটা পয়েন্টে তুমি খেয়াল করো, তাহলে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে? থিটা। যদি সবগুলো অক্ষ থেকেই থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল কত হয়? এম ইকুয়াল টু ট্যান থিটা। ঢাল ইকুয়াল টু কত হয়? এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে তুমি বলো প্রতিটা পয়েন্টে ঢাল কত পাবা? এম ইকুয়াল টু ট্যান থিটা, একই জিনিস না? ট্যান থিটা একই পাচ্ছ। যদি কোণ একই তাহলে তুমি কি পাবা? বলো হ্যাঁ একই পাবা, তুমি ঢাল প্রতিটা পয়েন্টে একই রকম পাবা, ক্লিয়ার? তুমি তাহলে ঢাল কি পাবা? প্রতিটা পয়েন্টে একই রকম পাবা, ওকে? এখন কথা হলো ভাইয়া আমি ঢাল কেন শিখলাম, ঢালটা আসলে কি, ঢালের সংজ্ঞা তো বুঝলাম, ঢালের প্রয়োজনটা আমাদের কি, ঢাল থেকে আমি কি বুঝি সেটা বের করতে যাচ্ছি, হ্যাঁ? তো এটা বোঝার জন্য আমার একটা উদাহরণ জানা দরকার, হ্যাঁ? উদাহরণটা কীরকম মনে করো, আমি এটা সলভ করবো খুব সুন্দর।
মনে করো চৌধুরী সাহেবের 5 জন পুত্র ছিল। চৌধুরী সাহেবের কয়জন পুত্র? 5 জন পুত্র ছিল। 5 জন পুত্রের নাম হচ্ছে তোমার এ বি সি ডি ই। ওকে, 5 জন ব্যক্তির নাম কি? এ বি সি ডি ই। এই যে 5 জন ব্যক্তি ছিল তোমার চৌধুরী সাহেবের। এখন চৌধুরী সাহেব তার কিছু সম্পত্তি ছিল তোমার, তো সম্পত্তির কিছু মনে হয় সম্পত্তি মানে অর্থ ছিল, নগদ অর্থ। তো তিনি যখন মারা গেলেন, মারা যাবেন এই অবস্থায়, মারা যাওয়ার আগে আগে কি করলো? প্রতিটা সন্তানকে তার যে অর্থটা ছিল সেটা ভাগ করে দিল। প্রতিটা সন্তান কি করলো? অর্থটা ভাগ করে দিল। এখন ভাগ করে দিল কিভাবে? দেখো, যে বছর মারা গেল, তো যে বছর মারা গেল তার মারা যাওয়ার বছর শূন্য, মানে যেহেতু মারা গেছে ওই সময় প্রতিজনকে 40,000 টাকা করে দিয়ে গেল। 40,000 টাকা করে আচ্ছা, এটা আমি একটু বাংলা ইংলিশ সব মিক্স করে ফেলতেছি আমি, সরি। যে বছর মারা গেছেন সবাইকে কত করে দিল? 40,000 করে দিয়ে গেল। হ্যাঁ, সবাইকে কত করে দিচ্ছে? 40,000 করে দিয়ে গেছে মৃত্যুর সময়। সবাই কত করে দিল? 40,000 টাকা করে দিয়ে গেল। হ্যাঁ, এখন 2 বছর পর পর একজন ব্যক্তি তাদের কাছে কত করে আছে সেই হিসাবটুকু নিল। হ্যাঁ, একজন ব্যক্তি কি করলো? তো এই তার মারা যাওয়ার আগে তিনি তার একজনকে বলে গিয়েছিল হয়তো নিকটার থেকে কতটুকু করে আছে বা কার কতটুকু উন্নতি বা অবনতি হলো এটা যেন সে পর্যবেক্ষণ করে। হ্যাঁ, তো কী করলো? 2 বছর পর ধরে নাও প্রথম ব্যক্তির হলো কি 60,000 টাকা, কোনো একভাবে সে 60,000 টাকা করলো। পরে কি করলো? আরে 2 বছর পর, হ্যাঁ 2 বছর পর ওরে 2 বছর পর বি এর দেখা গেল 40,000ই আছে। হ্যাঁ, সি এর মনে করো 2 বছর পর যাওয়া গেল কত? 80,000। আর ডি এর 2 বছর পর মনে করো পাইলাম আমি 30,000, আর পরের জনের পাইলাম আমি 20,000। ওকে, এরকম করে পাইলাম। ঠিক সেমভাবে আরও 2 বছর পর মানে 4 বছর পর, টোটাল 4 বছর পর এর কাছে গিয়ে আমি পাইলাম মনে করো 80,000। 4 বছর পর এর কাছে 40,000ই আছে। 4 বছর পর এর কাছে একটু বৃদ্ধি পেয়ে 100,000, মানে 100,000 মানে 1 লাখ হলো। তারপরে কী হলো তার? 4 বছর পর এর কাছে গিয়ে মনে করেন তুমি পাইলা 20,000। 4 বছর পর এর কাছে গিয়ে পাইলা তোমরা দেখলাম তার কাছে কোনো টাকাই নাই। 4 বছর পর গিয়ে তার কাছে গিয়ে কোনো টাকাই পাইলাম না। ওকে, ঠিক সেমভাবে খেয়াল করো। তারপরে কী হলো আমাদের? 6 বছর পর তুমি গিয়ে ঠিক সেমভাবে আবার দেখলাম গিয়ে পেলে এখানে 100। 6 বছর পর এখানে গিয়ে তুমি পেলে 40, কোনো পরিবর্তন নাই। 6 বছর পর এখানে গিয়ে পেলে তুমি কত? 140। তার ঠিক সেমভাবে আবার গিয়ে 6 বছর পর ডি এর কাছে মনে করে তুমি পাইলা কত? 10। ঠিক সেমভাবে 6 বছর পর তুমি এখানে গিয়ে পাইলা কত? তুমি পাইলা মনে করো -20। হ্যাঁ, আর একটা দরকার নেই, এটা আমার লাগবে না, 8 বার। এটা তাতেই আমরা গ্রাফ আঁকলে বুঝতে পারবো। ওকে, মনে করো এইরকম একটা গ্রাফ আমি পাইলাম। তো এই যে হলো তোমার বৈশিষ্ট্য, যে এই আবুল এ বি সি ডি এই যে 5জন ব্যক্তি ছিল তার কাছে কতটুকু পরিচয়, তার এই যে ডাটাটা আমি পাইলাম। এখন এই ডাটা থেকে আমি চাচ্ছি কি একটা গ্রাফ আঁকাইতে। এই ডাটা থেকে কি করব? একটা গ্রাফ আঁকাই দিয়েছে। দেখলাম গ্রাফ আঁকানোর পর চিন্তা করে দেখবো যে কার কাছে কেমনটা আছে। গ্রাফ আঁকানোর পর দেখে গ্রাফটা কার কেমন গ্রাফ হচ্ছে, কোন ব্যক্তির গ্রাফটা কেমন হচ্ছে। হ্যাঁ, তো খেয়াল করো, যেহেতু সবার কাছে বছর, তাই না? এইদিকে আমি দিলাম টাইম, সময় টি, আর দিকে দিলাম আমি কার কাছে কত টাকা আছে, এটা টাকা। হ্যাঁ, এদিকে তোমার টাকার পরিমাণ, এইদিকে তোমার সময়। তো সময় মনে করো এই যে 2 ঘন্টা 2, তারপরে মনে করো এটা তোমার 4, তারপর এটা মনে করো 6। হ্যাঁ, এখন করবো 2 বছর পর, 2 বছর প্রথম দিকে দেখো সবার শূন্য যখন ছিল তখন আবুলের দেখবো। হ্যাঁ, আবুলের শূন্য যখন ছিল
তখন এই ব্যক্তিটার কত ছিল দেখো 40,000, তাই না? তাহলে আমাদের 40, এই যখন ছিল তখন কত ছিল 40, এই যখন ছিল তখন কত ছিল আমাদের 40, এর জন্য কতটুকু ছিল আমাদের 40, হ্যাঁ 0 বছরে। তারপর 2 এর জন্য কত হলো আমাদের, দেখো 2 এর জন্য 2 বছরে গিয়ে কত হলো 60, তো এইটুকু মনে করলাম আমার 60, এইটুকু এখানে আসছে আমাদের 60, হ্যাঁ এখান থেকে 60 হলো আমাদের এই পয়েন্টে। তারপর দেখো কি হলো, 4-এ গিয়ে 4 যখন তখন হলো তার 80, 4 যখন ছিল তখন কত হয়েছে 80 মনে করতো আমার এটা, হ্যাঁ। তারপর 6 যখন ছিল তখন কত হতো 100। তার গ্রাফটা কেমন পেলাম আমরা, গ্রাফটা পেলাম আমরা এরকম, হ্যাঁ। এটা কার গ্রাফ, এটা ছিল আমাদের এ এর গ্রাফ, এটা কার গ্রাফ ছিল, এটা আমাদের এ এর গ্রাফ, ওকে। তারপর দেখে খেয়াল করবো কি হলো, আমি বি এর হিসাব করি, হ্যাঁ। এ তো আমাদের হইলো, এটা আমাদের এ। তারপর আমি কি করবো, বি এর হিসাব করবো, বি এর জন্য দেখো বি এর যদি হিসাব করো, দেখো বি এর কি হলো 0,4, তাই না? প্রথমে ছিল তোমার 0,0, বি এর জন্য তো একই আছে, কোনো পার্থক্য নেই। তারপর কি হলো, 2 বছর পর আবার গিয়ে 40 পাচ্ছি আমি, 2 বছর পর 40 পাচ্ছি। তারপর 4 বছর পরেও 40 পাচ্ছি, 6 বছর পরেও 40, হ্যাঁ। গ্রাফটা আমি জমি দেখো এরকম হচ্ছে, হ্যাঁ। এটা কার, এটা হচ্ছে তোমার বি এর। কেন হয়েছে ঠিক সেমভাবে বলো। আমি যদি এখন বলি তোমাকে সি এর জন্য কি হবে, ওকে। সি দেখো, সি এর জন্য দেখো কি হচ্ছে, প্রথমে ছিল 40, সি এর প্রথমে ছিল 40, তারপরে গিয়ে কি হলো 80 হয়ে গেছে, দেখো ডাবল, তাই না? 80, তারপর হলো কত 80, ওকে। তারপর দেখো কত হলো 80-র পর 100, তাই না? 80-র পর কত হয়েছে 100, তাই তো? 80-র পর 40 ছিল, 80 হলো, 80-র পর হলো 100, 80-র পর ধরো 3-4 বছরে গিয়ে 100 হয়ে গেছে, 100, ওকে। এখন তারপরে খেয়াল করবো কি হলো, তারপরে 140 আরো বাড়ছে, তারপর কি হচ্ছে আরো বেড়ে গেছে। তুমি যদি গ্রাফটা দেখো তাহলে গ্রাফটা এরকম হবে মোটামুটি। আমি একটু করি গ্রাফটা ভালো করে, এইরকম, হ্যাঁ। এইরকম, আর এটা হলো তোমার এরকম, ওকে। তারপর খেয়াল করো, তারপরে হচ্ছে ডি ব্যক্তি, তাই না? ডি, এইটা আমাদের ডি। আর ডি রাখলে দেখলো কি, দেখো প্রথমে ছিল 40, শুরুতে ছিল 40, 2 বছর পর দেখা গেল কত 30, 2 বছর 30 মানে কি নিচে, মনে করে নিচে চলে আসছে 30। তারপর 4 বছর পর কত দেখা গেল, 4 বছর পর দেখা গেল 20, তার মানে আরো নিচে, মনে করে বেশিটা, হ্যাঁ। তারপর দেখা গেল 10, তখন ব্যাকগ্রাফটা কেমন পাবা তুমি, গ্রাফটা পাবা তুমি এরকম, হ্যাঁ। গ্রাফটা তুমি এরকম, এটা কার ছিল আমাদের, এটা ছিল আমাদের এ বি ডি, তাই না? ডি এর, ওকে। তারপরে মনে করো ই। আচ্ছা, তাহলে তুমি দেখো এই সবটা যদি তুমি গ্রাফটা আঁকাও, তাহলে এই গ্রাফগুলো তুমি মোটামুটি এরকম পাবো। এটা কার ছিল আমাদের, এটা ছিল আমাদের সি এর, তাই না? গ্রাফটা পাচ্ছ তুমি এরকম, ওকে। এই গ্রাফ থেকে তোমাকে আমি যদি কয়েকটা কোশ্চেন করি, কি কোশ্চেন দেখো, কার উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে, হ্যাঁ। খ করলাম কার অবনতি হয়েছে, অবনতি হয়েছে, ওকে। তোমাকে আমি এই দুইটা কোশ্চেন কি, কার উন্নতি হয়েছে, কার অবনতি হয়েছে। খেয়াল করবা, যদি তোমাকে বলি কার উন্নতি হয়েছে, তুমি কি বলবা বলো তো দেখি, এখানে কার কার উন্নতি হয়েছে। দেখো তো এ এবং সির এদের তো বেড়ে গেছিল, তাই না? এর সি উপরের দিকে যাচ্ছে, দেখো উপরের দিকে যাচ্ছে, এর সি কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তাহলে তুমি কি বলবা, এই যে উন্নতি, উন্নতি মানে কি, উন্নতি মানেটা কি ছিল? দেখো তুমি প্রকৃতি পত্তা করছিলাম না, উন্নতি, হ্যাঁ, উন্নতি, এটাকে যদি ভাঙাও তাহলে কি বাবা, উনযোগ নতি,
তাই তো? মানে কি উপরের দিকে নতি, উপযোগ নতি, সরি এটাকে বলা হয় উপযোগ নতি, উপরের দিকে নতি। ওকে, মানে উপরের দিকে তুমি পাচ্ছ কি একটা নতি, নতি মানে হচ্ছে ঢাল। এই নদীটার কথাই মানে হচ্ছে কি আমাদের ঢাল। একটা সুন্দর একটা নাম আছে নতি। হ্যাঁ, তাহলে উপরের দিকে তুমি নতি পাচ্ছ, তাই না? এটাই হচ্ছে তোমার উন্নতি। ওকে, একটা খেয়াল করো, অবনতি। অবনতি মানে কি অবযোগ নতি। অবনতি কি অবযোগ নতি মানে কি নিচের দিকের নতি। ক্লিয়ার হচ্ছে? একটা হচ্ছে উন্নতি, উদ্যোগ, আচ্ছা উপযোগ নতি না, এটাকে হবে উদ্যোগ নতি। এটাকে বলবো আমরা কি উদ্যোগ নদী, মানে উপরের দিকে নদী, আর একটা হলো কি নিচের দিকে নদী। তাহলে খেয়াল করবা, তাহলে উপরের দিকে নদী কার হলো? এ এবং সি এর উন্নতি হয়েছে। তাহলে তুমি কি বলবা? এ আর সি এর উন্নতি হয়েছে। ঠিক সেম ভাবে যদি তোমাকে বলা হয় কার অবনতি হয়েছে, তাহলে তুমি কি বলবা? কি ডি এবং ই এর অবনতি হয়েছে, ডি আর ই এর অবনতি হয়েছে, তাই না? এখন বলো, তোমাকে যদি বলি এ এবং সি এর মধ্যে, এ এবং সি এর মধ্যে উন্নতি বেশি কার? বেশি উন্নতি কার? এ এবং সি এর মধ্যে বেশি উন্নতি কার? এ এবং সি এর মধ্যে দেখো সি বেশি খারাপ। সি কি তোমার দেখো বেশি খারাপ হয়ে আছে, সি কিছু উপরের দিকে যাচ্ছে, তাই না? তুমি বলবা কি সি এর উন্নতি বেশি। আর অবনতি কার বেশি? দেখো অবনতি কিন্তু ই এর অবনতি সব থেকে বেশি। তাহলে বুঝতে পারছো এই যে ঢাল, ঢাল থেকে আমরা কি বের করতে পারি? ঢাল মানে বোঝাচ্ছে তোমাকে কার কত, মানে এক্স অক্ষ থেকে কতটা বেশি খারাপ, কত বেশি খারাপ। ঢাল মানে কি বোঝাচ্ছি আমি বুঝলো না। এই যে এক্স অক্ষ ছিল তোমার, এক্স অক্ষ থেকে কত গুণ খারাপ বেশি হইলো, কতটুকু নিচে নেমে গেল, বুঝতে পারছি? কতটুকু উন্নত হলো, কতটুকু অবনীত হলো। এই জন্য এই ব্যবহারটা কিসে আমাদের ঢালের। এইগুলো কার ব্যবহার? আমাদের ঢালের ব্যবহার। কি রয়েছে? তো আমরা সরলরেখার ঢাল থেকে দেখলাম, তাই না? ঢাল থেকে দেখলাম কিছু জিনিস উপর দিকে যাচ্ছে। তো এই রেখাগুলোর ঢাল ধনাত্মক, যেগুলোর উন্নতি হচ্ছে তার ঢাল কেমন? তার ঢাল হচ্ছে আমাদের পজিটিভ। তার ঢাল কেমন? আমাদের পজিটিভ। যেগুলো নিচের দিকে যাচ্ছে তার ঢাল কেমন আমাদের ভাইয়া? তার ঢাল হচ্ছে আমাদের নেগেটিভ। বুঝেছি? আর একটা দেখো সরল বি, দেখো এর উন্নতিও নাই অবনতিও নাই, তার মানে ঢাল কত এর? এর ঢাল কিন্তু তোমার জিরো। এর ঢাল মানে জিরো। ঢাল তাহলে তুমি কি বুঝলা বলতো দেখি? ঢাল মানে তুমি বুঝলা কতটুকু পরিবর্তন হচ্ছে একটার সাথে আরেকটা তুলনা, একটা পরিবর্তনের কারণে আরেকটার কতটুকু পরিবর্তন হচ্ছে, এটা কি ছিল আমাদের ঢাল। আমি আশা করি তোমরা ঢালটা এখন বুঝতে পারছো। ওকে, ঢাল সম্পর্কে তোমাদের আশা করি তোমার ধারণাটা ক্লিয়ার হয়েছে।